সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের পূর্ণ সংখ্যার জগৎ শিখন অভিজ্ঞতার পর্ব 4 নিয়ে আলোচনা করব এবং এই পর্বে 89 পৃষ্ঠা থেকে সমাধান নিয়ে আলোচনা করা হবে। এর আগের পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি প্রয়োজনে দেখে আসতে পারো। এবং এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই যে বিষয়গুলো আমি আলোচনা করব, যেই সব পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব, সবগুলো তোমরা এই একটা ভিডিওতেই ইজিলি তোমরা বুঝে যাবে। চলো তাহলে শুরু করি। দেখো 89 পৃষ্ঠায় যাওয়ার আগে যে 89 পৃষ্ঠার এই প্রশ্নটা কিন্তু 7 নম্বর এই প্রশ্নটা 88 পৃষ্ঠায় আছে, তাই আমরা 88 পৃষ্ঠায় এই প্রশ্নটা একটু পড়ে নেই। দেখো কি বলা হচ্ছে, নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে টিক চিহ্ন এবং মিথ্যা হলে ক্রস চিহ্ন দাও। প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে লেখো। তার মানে যদি সঠিক হয় তাহলে আমরা জাস্ট রাইট চিহ্ন দিব, আর কিছু করতে হবে না। তবে মিথ্যা যদি হয় তাহলে প্রথমত আমরা ক্রস চিহ্ন দেব এবং পাশাপাশি যেটা সঠিক বাক্য মানে শুদ্ধ, যেটা শুদ্ধটাও আমরা পাশে লিখে দেব। ঠিক আছে, আবার আমরা পরবর্তী পৃষ্ঠায় মানে 89 পৃষ্ঠায় যাই। এখানে দেখো এই যে প্রদত্ত বাক্য, এগুলো আমরা এখন পড়ব। প্রথম দুইটা কিন্তু আমাদের জন্য করে দেওয়া আছে। দেখো সংখ্যা রেখায় -10 এর ডানে -4, এটা কিন্তু একটা সত্য কথা যে -10 এর ডানে কিন্তু সংখ্যা রেখায় -4, এটা যেহেতু সত্য তাই এখানে অবশ্যই ঠিক চিহ্ন দিয়েছে এবং এর পাশে কিন্তু আর সঠিকটা লিখতে হয়নি। এবং তোমরা অবশ্যই যে এখানে কিন্তু সংখ্যা রেখা নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটা বিষয় কিন্তু সংখ্যা রেখার, তাই অবশ্যই তোমাদেরকে আগে থেকে সংখ্যা রেখা নিয়ে ধারণা থাকতে হবে এবং আমি আশা করছি তোমাদের প্রত্যেকের সংখ্যা রেখা বিষয়টি খুব ভালোভাবে জানা আছে। এগুলো তোমরা মনে মনে কল্পনা করলে কিন্তু হয়ে যাবে, মানে মনে মনে সংখ্যা রেখাটা কল্পনা করবে। তারপরে যদি তোমাদের মনে মনে কল্পনা করতে অসুবিধা হয়, খাতায় আগে তোমরা একটা সংখ্যা রেখা এঁকে নাও, তারপরে আবার বাক্যগুলোর সাথে মেলাবে। কি বলা হচ্ছে দেখো, তার পরবর্তীটা সংখ্যা রেখায় -10 এর ডানে -70, এই কথাটা একটা মিথ্যা বাক্য, তাই এখানে ক্রস চিহ্ন দিয়েছে। তাহলে সঠিক কোনটা আমরা যদি সংখ্যা রেখায় দেখি বা কল্পনা করি, -10 এর বামে পাবো যে -70, মানে -10 এর অনেক বামে, কিন্তু -10 এর বামে -11, তারপর -12, তারপর -13, এভাবে যেতে যেতে অনেক বামে গিয়ে কিন্তু আমরা -70 পাবো। তাহলে এখানে শুদ্ধ বাক্যের ঘরে আমরা কোনটা লিখব, আমি মুখে বলে দিচ্ছি, প্রয়োজনে স্ক্রিনেও দিয়ে দিব, তোমরা আশা করি মুখে বলে দিলেই বুঝতে পারবে। তাহলে এটা এই শুদ্ধ বাক্য আমরা কি লিখব, সংখ্যা রেখায় -10 এর বামে -70, এখানে প্রশ্নের ডানে ছিল, ডানের জায়গায় আমরা জাস্ট বামে লিখে দেবো। ঠিক আছে, এই যে ডানের জায়গায় জাস্ট আমরা বামে লিখে দেবো, শুদ্ধ বাক্য হয়ে যাবে। তারপরে দেখো সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা একটা মিথ্যা বাক্য। ঠিক আছে, এই বাক্যটি সঠিক নয়, তাহলে আমরা এখানে কি দিব, ক্রস দিব। তাহলে সঠিক কোনটা, সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। আমরা জানি সংখ্যা রেখায় সবচাইতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি -1। ঠিক আছে, এবং সবচাইতে ছোট, এখানে যে সবচাইতে ছোট বললো, সবচাইতে ছোট কোনটা হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, আগে ভাগে আমরা বলতে পারবো না, কারণ সবচেয়ে ছোট এটা অসীম। ঠিক আছে, মানে বামে তো এই যে -1 এর পরে তারপর ছোট -2, তারপর ছোট -3, এইভাবে তো অসীম পর্যন্ত যেতেই থাকবে, তাই আমরা সবচেয়ে ছোট ঋণাত্মক কোনটা এটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, তবে যদি কতগুলো নির্দিষ্ট সংখ্যা দিয়ে দেয়, ওই নির্দিষ্ট সংখ্যার মধ্যখান থেকে আমরা সবচেয়ে ছোট ঋণাত্মক কোনটা সেটা বলতে পারবো, তবে এমনিতেই সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু বলা সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এটা শুদ্ধ বাক্য কি হবে, সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই যে ছোট এর জায়গায় তোমরা বড় লিখে দিবে। ঠিক আছে, ছোট এর জায়গায় বড় লিখে দিবে, শুদ্ধ বাক্যের ঘরে কি লিখবে, সবচাইতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো -20 এর চেয়ে -26 বড়, এটা একটা মিথ্যা বাক্য, তাই আমরা এখানে ক্রস দেব। তাহলে সঠিক কি, সঠিক হচ্ছে -20 এর চেয়ে ছোট বা -20 এর চেয়ে -26 ছোট, কারণ আমরা জানি সংখ্যা রেখার যত বামে যাবে তত কিন্তু মান কম, মানে মান ছোট। তাই দেখো -20 এর কিন্তু অনেক বামে গিয়ে -26 পাবো, তার মানে -20 এর চাইতে -21 ছোট, তারপর -22 আরও ছোট, -23 আরও ছোট, এইভাবে কিন্তু -26 পর্যন্ত যাবে। তার মানে -26 অবশ্যই -20 এর চাইতে অনেক ছোট, তাই আমরা জাস্ট শুদ্ধ বাক্য কি লিখবো, এই বড় এর জায়গায় আমরা এখানে ছোট লিখবো, কি লিখবো, -20 এর চেয়ে -26 ছোট। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো -25 সংখ্যাটি -5 এবং 15 সংখ্যা দুটির মধ্যবর্তী স্থানে অবস্থিত। তোমরা এই কথাটা প্রথমত সংখ্যা রেখায় কল্পনা করো,
আর কল্পনা করতে অসুবিধা হলে তোমরা আগে একটু সংখ্যা রেখা দেখে নাও। সংখ্যা রেখার মধ্যে কিন্তু -5 এবং 15 সংখ্যা দুটির মাঝখানে কিন্তু -25 অবস্থান করে না, কারণ আমরা জানি বা আমরা সংখ্যা রেখায় দেখলেও আমরা বুঝতে পারবো, জানতে পারবো যে -5 এর অনেক বামে গিয়ে কিন্তু -25 এর অবস্থান হবে। তার মানে -5 এর বামে -6, আরও বামে -7, এভাবে যেতে যেতে অনেক বামে গিয়ে -25 আসবে। তাই এখানে যে বলেছে -5 এবং 15 সংখ্যা দুটির মাঝখানে বা মধ্যবর্তী স্থানে যে -25, এটা একটা মিথ্যা বাক্য। তাই আমরা এখানে কি দেব? ক্রস চিহ্ন দেব। তাহলে সঠিক কি লিখবো? সঠিক লিখবো যে আমরা -25 সংখ্যাটি -5 এর বামে অবস্থিত। কি লিখবো? -25 সংখ্যাটি -5 এর বামে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 0 একটি এটা ধনাত্মক লিখেছে। 0 একটি ধনাত্মক সংখ্যা, এটা একটা মিথ্যা কথা, আমরা মিথ্যা বাক্য। তাই আমরা এখানে কি লিখবো? ক্রস লিখবো। এখানে আমরা লিখবো যে ক্রস। তাহলে কি? 0 একটি অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা সংখ্যা। তাহলে আমরা এখানে সঠিক বাক্য কি লিখবো? 0 একটি অঋণাত্মক সংখ্যা। তারপর আবার দিয়েছে 0 একটি ঋণাত্মক সংখ্যা, এটাও কিন্তু মিথ্যা। আমরা এখানে কি দেবো? ক্রস। তাহলে সঠিক কি লিখবো? ঠিক এর আগেরটা যেটা লিখেছিলাম ওইটাই লিখবো যে 0 একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তার মানে 0 একটা কি? 0 হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক সংখ্যা। তাহলে 0 একটা কি? অঋণাত্মক। 0 হচ্ছে অঋণাত্মক, মনে রাখবে তোমরা। তারপর দেখো একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড়, এটা কিন্তু মিথ্যা। কারণ ঋণাত্মক মানে কিন্তু কম, অনেক ছোট, তাই না? আর অঋণাত্মক, তাহলে অঋণাত্মক সংখ্যা কাকে বলে? 0 সহ সকল ধনাত্মক সংখ্যা। তাহলে 0 মানে 0, 1, 2, 3, 4, 5 এভাবে যেতেই থাকবে। এরকম 0 সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক। এই অঋণাত্মকের চেয়ে কিন্তু ঋণাত্মক ছোট। হ্যাঁ, তাই এটা একটা মিথ্যা, কারণ এখানে ঋণাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যার চেয়ে বড় বলেছে। তাই এটা মিথ্যা, তাই আমরা এখানে ক্রস চিহ্ন দেব। তাহলে সঠিক কি লিখবো? সঠিক লিখবো যে একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে এই বড় এর জায়গায় আমরা ছোট লিখে দেব। কি? চেয়ে ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ডান পাশে যেগুলো মুখে বলেছি এগুলো তোমরা ডান পাশের ঘরে লিখে দিবে। হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে বুঝেছো কিনা। তোমরা যদি সঠিকভাবে বুঝতে পারো তাহলে কিন্তু ইজিলি তোমরা এগুলা নিজেই লিখতে পারবে। এবার তারপরে যাই আমরা, কি আছে দেখি, পূর্ণ সংখ্যার যোগ। এবার আমরা একটা নতুন বিষয় জানবো, পূর্ণ সংখ্যার যোগ। বুঝলে কিন্তু একদম ইজি। এখানে প্রথমত আমাদেরকে বোঝানোর জন্য একটা সিঁড়ি এঁকে দিয়েছে। এই যে সিঁড়ি, এই যে বাড়ির ছাদ এখানে, তারপর এটা হচ্ছে কি? গোদামঘর, মানে গোদামঘর থেকে একেবারে সিঁড়ি বাড়ির ছাদ পর্যন্ত দিয়েছে। আর এই যেটা হচ্ছে সমতল মেঝে, মানে এখানে হচ্ছে মাটি, ঠিক আছে, মাটি থেকে এটা হচ্ছে নিচে, মাটি থেকেও যদি নিচে আসে এরকম। আর যেটা সমতল অংশটাকে ধরা হবে যে 0। তারপর যত আমরা নিচে নামবো, মানে হচ্ছে নিচে, মানে কারো বাসায় যদি, বা তোমরা এটা শপিং মলে দেখতে পাবে যে শপিং মলে কিন্তু সমতলের চেয়ে আবার নিচে কিন্তু পার্কিং থাকে, ঠিক আছে। এই যে নিচে নামা, নিচে সিঁড়ি থাকলে নিচে নামা, এটা হচ্ছে -1, -2 এভাবে যত নিচে নামবো আমরা -1, -2 এভাবে যাবে। আমরা কিন্তু এর আগের পর্বে পেয়েছিলাম যেমন পুকুরে কিন্তু পানির সাথে পানি যেটা, এটা হচ্ছে সমতল অংশটাকে 0 ধরবো। হ্যাঁ, 0 ধরার পর যত আমরা পানির মধ্যে, মনে করো পানির মধ্যে আমরা যদি 2-3 সিঁড়ি নামি, ওগুলা হবে যে কি? ওগুলো হবে যে -1, -2 এরকম। আবার পানির উপরে ওগুলো হচ্ছে কি? হ্যাঁ, পানির উপরে যেগুলো হচ্ছে একেবারে যেখানে পানি নাই আর কি, পানি নাই যে ওই সিঁড়িগুলোকে আমরা +1, +2 ভাবি, ঠিক আছে। তাহলে এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 0, তারপর 1, 2, 3, 4, 5 এগুলো ধনাত্মক। আর নিচে যত নামবো আমরা তত কিন্তু ঋণাত্মক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে পূর্ণ সংখ্যার যোগের এখানে প্রথমত কিছু কথা বলেছে। এই কথাগুলো জাস্ট এখানে এই যে চিত্র এঁকেছে, চিত্রটার ব্যাখ্যা দিয়েছে। দেখে একতলা বাড়ির ছাদে এবং নিচের গোদাম ঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে। হ্যাঁ, সিঁড়ির যে দেখো সমতল মেঝেকে 0 নির্দেশ করে। যে সমতল মেঝে যেটা, এটা হচ্ছে 0 থেকে নিচে নামলে -1, -2 এবং এগুলো হচ্ছে অবশ্যই 0 এর চাইতে ছোট। আর উপরে উঠলে কিন্তু 0 এর চাইতে বড়। এই যে 1, 2, 3 এগুলো হচ্ছে উপরে ওঠা, ঠিক আছে। আর এটা হচ্ছে নিচে নামা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যোগের বিষয় বোঝার জন্য আবার পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখো এই যে 90 পৃষ্ঠা। হ্যাঁ, 90 পৃষ্ঠায় কি আছে দেখো। প্রথমত বলা হচ্ছে এখন নিচের বাক্যগুলো পড়ো এবং খালি ঘর পূরণ করো। 2টি করে দেখানো হলো, মানে 2টা তোমাদের বোঝার সুবিধার্থে করে দেওয়া আছে। দেখো, সমতল মেঝে থেকে 6টি সিঁড়ি উপরে উঠলে হবে কত?
হ্যাঁ, তাহলে সমতল মেজে মানে 0, তাহলে 0 থেকে যত উপরে উঠবে +1 +2 এভাবে, তাহলে 6টা সিঁড়ি উঠেছে, তার মানে +6, এটা +6 করে দেওয়া আছে। তারপর দেখো সমতল মেজে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে 7টি সিঁড়ি উপরে উঠলে কত হবে। তাহলে এখানে পূর্ণ সংখ্যার যোগ বোঝাচ্ছে তোমাদেরকে, এখানে বিষয়টা দেখো। হ্যাঁ, সংখ্যার পূর্ণ সংখ্যার যোগ এখানে দেখো। প্রথমত বলেছে সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে, তাহলে 5টি সিঁড়ি নিচে মানে এটা একটা ঋণাত্মক সংখ্যা যে -5, ঠিক আছে। তাহলে -5 এর সাথে আবার সেখান থেকে মানে যে -5 থেকে আবার কি বলেছে 7টি সিঁড়ি উপরে, মানে যত উপরে উঠবে তত কিন্তু প্লাস পয়েন্ট, তার মানে তত হচ্ছে ধনাত্মক, ঠিক আছে। তাহলে 7 এটা হচ্ছে কি 7 এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে -5 এর সাথে এই যে 7 দুইটা যোগ করলে কত হবে দেখো। এই যোগটা একটা বেশি দেখো আমরা বড় সংখ্যা থেকে, হ্যাঁ এই যোগটা কিভাবে করবো দেখো, বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বিয়োগ দিব। বড় সংখ্যাটা বলতে এখানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি, যেমন এখানে দেখতে মানে চিহ্নগুলো হিসেব না করে কোনটা বড়, এখানে আমরা চিহ্ন প্লাস মানে যেগুলো হিসেব না করে আমরা এখানে 7কে বড় পাচ্ছি। তাহলে 7 থেকে আমরা 5টাকে, যেহেতু চিহ্ন ভিন্ন, ঠিক আছে, একটা বিষয় মনে রাখবে, চিহ্ন একই হলে যোগ, চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে বিয়োগ। আর এখানে কিন্তু যদিও আমরা যোগ করছি কিন্তু এখানে কিন্তু চিহ্ন কিন্তু ভিন্ন, তাই চিহ্ন ভিন্ন হলে যোগ করা সত্ত্বেও আমরা এখানে কিন্তু মূলত বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 5 -5 চলে, তাহলে 7 থেকে -5 চলে গেলে হচ্ছে কত 2, এবং 2 এর আগে প্লাস হয়েছে কেন, কারণ এই 7 এর আগে প্লাস, 7টা ধনাত্মক, মানে ধনাত্মক সংখ্যা থেকে মানে 7 থেকে 5 কিন্তু চলে গিয়েছে, তাহলে 7 থেকে 5 নিয়ে নিলে কত 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা আরও বুঝতে পারবে পরবর্তী বিষয়গুলো জানতে পারলে, বুঝতে পারলে। দেখো গতে কি বলা হচ্ছে, সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামলে হবে, তাহলে সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামা মানে হচ্ছে মাইনাস, তার মানে -4, তাহলে এটা কত হবে 4টি সিঁড়ি নিচে নামা মানে হচ্ছে -4। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে -4। তারপর সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে উঠে, তার মানে 2টি সিঁড়ি উপরে ওঠা মানে হচ্ছে +2, হ্যাঁ তার মানে আগে আমরা এটা লিখি, তাহলে কত 2টি সিঁড়ি মানে হচ্ছে 2, তাহলে 2টি সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠলে, মানে আবার উপরে, মানে একবার উপরে উঠলো ধনাত্মক, তার মানে 2 পেলাম, আবার উপরে উঠে আবার কয় ধাপ উঠলো, 3টি ধাপ উঠলো, 3 ধাপ মানে 3 সিঁড়ি, এটাও হচ্ছে প্লাস, তাহলে 2 + 3 এখানে হবে যে কত +2 + 3, আর কি আমরা প্লাসগুলো না লিখে জাস্ট 2 + 3 লিখবো। তাহলে 2 + 3 ইকুয়াল টু কত হবে, 2 + 3 ইকুয়াল টু হবে যে 5, তাহলে এটা আনসার হবে কত 5 বা +5, ঠিক আছে। তারপর দেখো 1 নাম্বারটা, সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নেমে, তাহলে 4টি সিঁড়ি নিচে নামা মানে কি -4, তাহলে এতটুকু আমরা লিখি, তাহলে 4টি সিঁড়ি নিচে নামা মানে হচ্ছে কত -4, তাহলে আমরা -4 লিখলাম। তারপর সেখান থেকে আরও 2টি সিঁড়ি নিচে নামলো, তাহলে আবার নিচে নামলো, হ্যাঁ তাহলে এই দুইটা যেহেতু আমরা যোগ করব, তাহলে যোগ যেহেতু, তাহলে আমরা আগে এখানে প্লাস চিহ্ন দেই, প্লাস চিহ্ন দেওয়ার পর হ্যাঁ এখানে দেখো আরও 2টি সিঁড়ি নিচে নামলো, আবার যেহেতু নিচে নামলো তার মানে এটা হবে যে -2, ঠিক আছে। এবং এখানে চিহ্নগুলো আলাদা করার জন্য এখানে আমরা ব্রাকেট দেবো, যেরকম এদিকে একটা ব্রাকেট, এদিকে একটা ব্রাকেট, আবার এটাও চাইলে আমরা ব্রাকেট দিতে পারি, ঠিক আছে। তাহলে আবার -4 এবং -2 যোগ করব আমরা, আমি একটু আগেই বলেছি চিহ্ন যদি একই হয় তাহলে হবে যে যোগ, চিহ্ন ভিন্ন হলে বিয়োগ। যদিও বা আমরা এগুলো যোগ করছি কিন্তু যোগ করা সত্ত্বেও আমরা কিন্তু চিহ্নগুলা খেয়াল করব, মানে সংখ্যাগুলোর আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমরা বেশি খেয়াল করব। যদিও বা এগুলো যোগ, এগুলা কিন্তু 4 এর আগে মাইনাস, 2 এর আগেও মাইনাস, তাহলে চিহ্ন যেহেতু একই তার মানে হবে যে প্লাস, তার মানে -4 এবং -2 যোগ করলে কত -6, যোগ করলে হবে কত -6, এখানে আমরা লিখবো যে কত -6, এই -6ই হবে যে আমাদের আনসার, ঠিক আছে। এটাকে তোমরা চাইলে পরবর্তী লাইনে এরকম ব্রাকেট তুলেও করতে পারো, ব্রাকেট তুলে যেটা হচ্ছে -4 এবং এখানে প্লাসে মাইনাসে -2, মানে -4 -2, তারপর -4 এবং -2 হচ্ছে কত -6। চিহ্ন একই হলে যোগ, চিহ্ন ভিন্ন হলে বিয়োগ, এই বিষয়টা আমি বারবার বলছি তোমাদের জন্য, শুনতে শুনতে এটা মুখস্থ হয়ে যায় যে চিহ্ন একই হলে যোগ, চিহ্ন যদি ভিন্ন হয় বিয়োগ, তার মানে চিহ্ন যদি প্লাস মাইনাস হয় তাহলে বিয়োগ হবে, চিহ্ন যদি একই হয় দুটাই প্লাস প্লাস হলে তো অবশ্যই প্লাস, দুটাই মাইনাস মাইনাস হলে সেটাও কিন্তু প্লাস হবে, যেমনটা এটা দুটাই মাইনাসের ছিল তাই কিন্তু এখানে প্লাস হয়ে -6 হয়েছে। তারপর চ নাম্বারটা দেখো,
কি বলা হচ্ছে, সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে, তার মানে -5। ঠিক আছে, তাহলে আমরা এখানে -5 লিখি প্রথমত। হ্যাঁ, তাহলে দেখো 5টি সিঁড়ি নিচে নামা মানে -5। তারপর সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠলে, তাহলে সেখান থেকে আবার 3টি সিঁড়ি উপরে ওঠা মানে হচ্ছে +3। তাহলে এগুলো দুইটা যেহেতু যোগ করবো আমরা, তাই আমরা এখানে প্লাস, ঠিক আছে, প্লাস শুধুমাত্র 3ও লিখতে পারো অথবা +3ও লিখতে পারো। যেহেতু এটা +3 তাই আমরা প্লাসটা লেখার দরকার না, আমরা সরাসরি 3 লিখি। সরাসরি আমরা কি লিখি, 3 মানে হচ্ছে +3 আর কি। আমার লেখাগুলো একটু এখানে অত বেশি সুন্দর হচ্ছে না, এই কম্পিউটারে কিন্তু লেখাগুলো একটু এরকম, তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝলেই হবে। তারপর দেখো এখানে এই যে আমি বারবার যে একটা কথা বলছিলাম, চিহ্ন একই হলে হচ্ছে যোগ, চিহ্ন যদি ভিন্ন হয় বিয়োগ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা চিহ্ন কিন্তু ভিন্ন, একটা -5 একটা +5। তাহলে আমরা চিহ্নগুলা হিসেব না করে প্রথমত আমরা বড়টা থেকে, মানে চিহ্ন হিসেব না করলে এই যে একটা 5 দেখতে পাচ্ছি, একটা 3 দেখতে পাচ্ছি, তাহলে চিহ্ন যেহেতু ভিন্ন তাই কিন্তু বিয়োগ হবে। তাহলে 5 থেকে 3 আমরা বিয়োগ করব। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে কত, 2। আগে আমরা 2 লিখে দিব, এবার 2 আমরা লিখে দিব। তাহলে 2 লেখার পর এবার এই যেটা বড় সংখ্যা পেয়েছিলাম 5, এই 5 এর আগে হচ্ছে কি মাইনাস, তাহলে আমরা এখানে কি লিখবো, মাইনাস। তাহলে এখানে আমরা কি দিয়ে দিব, এখানে আমরা দিব যে মাইনাস। তাহলে এটা আনসার হচ্ছে কত, -2। এটার আনসার হচ্ছে -2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে একটা বিষয় দেখো, 3 এর চাইতে -5 কিন্তু অনেক ছোট। তাহলে আমি 5কে এখানে কোন সেন্সে বড় বলছি, আমি মাইনাস মানে চিহ্নগুলা হিসেব না করে এমনিতে 5 আর 3 যদি ধরি আমরা, তাহলে অবশ্যই 5কে বড় বলতে হবে। তাই চিহ্ন হিসেব না করে 5 বড় সংখ্যা থেকে 3টা বাদ দিলে 2, এবং এই যে 5 এর আগে মাইনাস, তাই মাইনাস লিখবো আমরা। তাহলে -5 এবং 3 দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে যে -2। এবং তোমাদেরকে যে বিষয়টা আমি বারবার বলছি, চিহ্ন একই হলে যোগ, চিহ্ন ভিন্ন হলে বিয়োগ। যেমন এখানে চিহ্ন ভিন্ন ছিল তাই অবশ্যই এখানে কি হয়েছে, বিয়োগ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 6তে কি দেখো, সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে ওঠে। তাহলে 4টি সিঁড়ি উপরে ওঠা মানে +4। আগে আমরা +4 লিখি, শুধু 4ও চাইলে আমরা লিখতে পারি। ঠিক আছে, যেটাই লেখো না কেন সমস্যা নেই। তো আমি +4 লিখলাম। দেখো 4টি সিঁড়ি উপরে ওঠে, তারপর সেখান থেকে 8টি সিঁড়ি নিচে নামলে, তার মানে এগুলো দুইটা যদি আমরা প্লাস করবো তাহলে +4 প্লাস 8টি সিঁড়ি নিচে নামা মানে হচ্ছে -8। তাহলে এখানে আমরা কি লিখবো, -8। এবং চিহ্নগুলো আলাদা করার জন্য আমরা কি দিব, ব্র্যাকেট দেবো। আশা করি বুঝতে পেরেছো। এবং এদিকেও আমরা একটা ব্র্যাকেট দিতে পারি। ঠিক আছে, এদিকেও আমরা দিয়ে দিব ব্র্যাকেট। এবার যে কথাটা আমি বারবার বলছিলাম, চিহ্ন একই হলে যোগ, চিহ্ন ভিন্ন হলে হচ্ছে বিয়োগ। বিয়োগ করার সময় আমরা চিহ্নটা হিসেব না করে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। যেমন এখানে চিহ্ন যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে অবশ্যই বিয়োগ হবে। যদিও বা যোগের কাজ করছি তবে কিন্তু এখানে বিয়োগ হবে মূলত, কারণ চিহ্ন কিন্তু ভিন্ন। ঠিক আছে, তোমরা চাইলে ব্র্যাকেট তুলেও করতে পারো, যেটা +4 আবার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে হচ্ছে -8। তাহলে দেখো -8 থেকে -4 আমরা বাদ দেব। কিভাবে দেখো, প্রথমত আমরা এই চিহ্নগুলা হিসেব না করে 8 থেকে 4 চলে গেলে কত, 4। 8 থেকে 4 চলে গেলে হচ্ছে কত, 4। তাহলে আমরা এখানে 4 লিখে দিব। 4 লিখে দেওয়ার পর তারপর দেখো 8 এর আগে কি চিহ্ন ছিল, মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে দেব। ঠিক আছে, এইভাবেই আমরা করবো। কিন্তু 8 এর আগে মাইনাস ছিল, আমরা মাইনাস দিই, তাহলে -4ই হবে যে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তীতে কি আছে দেখো, দলগতভাবে সংখ্যা রেখা অঙ্কন করে উপরের বর্ণিত প্রশ্নের অনুরূপ কিছু প্রশ্ন ও উত্তর তৈরি করো এবং শিক্ষকদের নির্দেশে এক দলের কাজ অন্য দলের সাথে বিনিময় ও মূল্যায়ন করো। ঠিক আছে, এরকম কিছু কাজ তোমরা প্রথমত প্রশ্ন বানিয়ে এগুলো তোমাদেরকে সমাধান করছে সংখ্যা রেখা এঁকে, এগুলো তোমরা পারবে আশা করি। তবে আমরা এখানে পরবর্তী যে বিষয়গুলো আছে এগুলাই এখন যাব। এখন আমি এটাকে উপরে তুলি, তারপর বিষয় কি আছে দেখি। হ্যাঁ, এবার দেখো সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ। এতক্ষণ তো আমরা সংখ্যা রেখা ছাড়া এমনিতেই করেছিলাম। এবার দেখো সংখ্যা রেখার সাহায্যে 3 ও 5 এর যোগ, অর্থাৎ 3 + 5 নির্ণয়। একদম ইজি। প্রথমত আমরা একটা সংখ্যা রেখা আঁকবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার প্রথমত যেহেতু +3, তাহলে আমরা 0 থেকে 3 ধাপ ডানে যাব। তার মানে 0 1 2 3, যে 3 এর এখানে আসলাম। তারপর +5, আবার যেহেতু +5 বলেছে, আমরা অবস্থান ছিল এতক্ষণ আমরা 3 এর এখানে, এই 3 থেকে +5 গুনতে হবে। তাহলে 3 থেকে আবার 5 ধাপ আমরা +5 ধাপ, তার মানে হচ্ছে সামনের দিকে, মানে ধনাত্মক সংখ্যার দিকে আমরা 5 ধাপ যাব। তাহলে 5 ধাপ কত দেখো, এই যে 1 2 3 4 5। ঠিক আছে, এইভাবেই।
ঠিক আছে, তাহলে এই যে এখানে কোন বিন্দুটা আমরা পেলাম 8 পেলাম, তাহলে এইটি হবে যে আমাদের আনসার। এটা যদি আমরা তীর চিহ্ন দিয়ে দেখাই তাহলে কিভাবে হবে দেখো, প্রথম ধাপটা হবে যে আমরা 3 আসলাম এখানে, তোমরা এতটুকু তীর চিহ্ন দিয়ে দেখাবে এইভাবে, ঠিক আছে, এইভাবে তীর চিহ্ন হচ্ছে, হ্যাঁ এভাবে তীর চিহ্ন দিয়ে প্রথমত এতটুকু দেখাবা, তারপর +5 আরও 5 ধাপ যাওয়ার জন্য আবার এখান থেকে আরেকটা তীর চিহ্ন শুরু হবে, এটা হবে যে এখান থেকে 5 ধাপ গিয়ে এই যে এখানে 5 ধাপ এখানে শেষ হয়েছে, তাই এখানে এতটুকু পর্যন্ত, তাহলে এটাই হবে যে আনসার। ঠিক আছে, এই যে 8, এবং তোমরা আরেকটা এই যে 0 থেকে 8 পর্যন্ত মানে টোটাল যোগফল কত 8, তাহলে এই যে 0 থেকে একটা এই যে একেবারে 0 থেকে 8 পর্যন্ত এটা এরকম একটা সমান করে একটা তীর চিহ্ন আঁকবে, আমারটা একটু বাঁকা হয়েছে, তোমরা একটু সমান করে আঁকবে, তাহলে এই যেটাই হচ্ছে যোগফল যে 0 থেকে 8, তাহলে যোগফল কত 8। আশা করি বুঝতে পেরেছো, এইভাবেই কিন্তু সংখ্যা রেখায় আঁকবে। দেখো এখানে একটু ব্যাখ্যা দিয়েছে, দেখো সংখ্যা রেখার 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়, তারপর 3 বিন্দু ডান দিক থেকে আরও 5 ধাপ অতিক্রম করে 8 বিন্দুতে পৌঁছায়, এবং 3 ও 5 এর যোগফল হচ্ছে যে 8 বা +8। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী বিষয়ে যাব 91-91 পৃষ্ঠায়। দেখো এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো তোমরা নিজে নিজেই পারবে। এবার দেখো -5 এবং -3 এই দুটো যোগ করবো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো একটা বিষয়, প্রথমত আমরা কি করব, এই ব্যাখ্যাতে না গিয়ে তোমরা জাস্ট আমার বিষয়গুলো খেয়াল করো। 0 থেকে আমরা প্রথমত 5 ধাপ যাব, 5 ধাপ, -5 যেহেতু 5 ধাপ বামে, 0 থেকে বামে, তাহলে যে এই 0 থেকে তোমরা তীর চিহ্ন দিয়ে দেখাবে, তোমরা গুনে 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 কিন্তু -5 পর্যন্ত আসবে, এটা কিন্তু সমান করে একটা তোমরা তীর চিহ্ন দিবে, সমান করে তীর চিহ্ন দিলাম আমরা। ঠিক আছে, তাহলে 0 থেকে 5 পর্যন্ত আসলাম, আবার যেহেতু -3 বলেছে তার মানে আরও 3 ধাপ বামে। ঠিক আছে, আরও 3 ধাপ, এই যে এখানে 5 পেয়েছিলাম আমরা প্রথম বিন্দু, এই প্রথম বিন্দু থেকে আরও 3 ধাপ, এই যে 1 2 3 হচ্ছে -8, তাহলে এখান থেকে আমরা আরেকটা তীর চিহ্ন দিব এইভাবে সমান করে এতটুকু পর্যন্ত, 8 পর্যন্ত, এই যে 8, তাহলে টোটাল আমাদের আনসার হলো কত -8। তাহলে এই যে 0 থেকে -8 পর্যন্ত আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, 0 থেকে 8 পর্যন্ত, 8 পর আমরা আর যাবো না, জাস্ট একটু। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। এবার ব্যাখ্যাটা কিভাবে দেখো, জাস্ট আমরা যে ধাপগুলা করলাম এগুলা এখানে ব্যাখ্যাটা দিয়েছে। দেখো সংখ্যা রেখার ওপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই, তারপর -5 বিন্দুর বাম দিকে আরও 3 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই। সুতরাং বা তাহলে দিয়েও লিখতে পারো, তাহলে -5 ও -3 এর যোগফল হবে, হ্যাঁ এই যে আবার ওই যেটা আমরা ফাইনাল যেভাবে লিখি, -5 + -3 = -8। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি কিন্তু। এইভাবে গ নাম্বারটা দেখো 5 এবং -3, তাহলে সরাসরি আমরা প্রথমত যে 5 মানে কি, সংখ্যা রেখায় 0 থেকে 5 ধাপ ডানে যাব, তাহলে 0 থেকে 5 ধাপ ডানে গেলে যে +5 এর এখানে, তাহলে এখানে আমরা একটা তীর চিহ্ন দেবো, কি দেখো এই যে +5, এই যে +5 এর এখানে একটা আমরা তীর চিহ্ন দিলাম। এবার -3 মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এবার যোগ করবো আমরা কত -3 যোগ করা মানে যে বিন্দুটা আমরা এখন পর্যন্ত আমরা বিন্দু পেয়েছি 5, এই 5 থেকে আবার -3 যেহেতু 3 ধাপ বামে আসবো, যেহেতু -3, হ্যাঁ যদিও বা আমরা যোগ করছি, তাহলে -3 যেহেতু তার মানে 3 ধাপ বামে আসবে, তাহলে 5 থেকে 3 ধাপ বামে আসা মানে 1 ধাপ হচ্ছে 4, 2 ধাপ হচ্ছে 3, 3 ধাপ হচ্ছে শুধু 2, 3 ধাপ হচ্ছে 2, তাহলে আমরা এই যে 2-তে আসলাম, এই 2টাই হবে আমাদের ফাইনাল যোগফল। তাহলে 2 এর এখানে কি করে দিয়েছে দেখো, গাঢ় করে দিয়েছে, যেটা আনসার পাবো এখানে কিন্তু গাঢ় করে দিবে। ঠিক আছে, কালো কালি দিয়ে গাঢ় করে দিবে, এই যে কালো কালি দিয়ে এখানেও গাঢ় করে দিয়েছিল। তাহলে এটা যেহেতু এই যে 5 থেকে আবার 3 ধাপ বামে এসেছি, তোমরা এখানে এই যে এখানে এইভাবে একটা তীর চিহ্ন এইভাবে দেখাতে পারো। ঠিক আছে, এই তীর চিহ্নটা হচ্ছে 5 থেকে, মানে আমরা দুইটা কাজ করেছি, একটা হচ্ছে প্রথমত 0 থেকে 5 এসেছি, আবার 5 থেকে কত পর্যন্ত, উল্টা 3 ধাপ এসে -3 পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। এবং এই যে এই উপরে যে তীর চিহ্নটা দিলাম উল্টা আসার, এটা তোমরা চাইলে নিচেও দিতে পারো, নিচে দাও উপরে দাও কোনো সমস্যা নেই। এবার ব্যাখ্যাটা দেখো, সংখ্যা রেখার ওপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমত 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই, তারপর 5 বিন্দুর বাম দিকে 3 ধাপ অতিক্রম করি এবং 2 বিন্দুতে পৌঁছে, তাহলে 2ই হচ্ছে আনসার, এই যে 2ই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার তারপর আমরা ঘতে কি আছে দেখি, একদম ইজি কিন্তু। ঘতে দেখো -5 এবং 3 এর যোগফল, আমরা সরাসরি এখানে আসি। দেখো প্রথমত 0 থেকে আমরা যেহেতু -5, তার মানে 0 থেকে বাম দিকে -5 পর্যন্ত আসবো,
সরাসরি আমরা 0 থেকে যে -5 পর্যন্ত এসে আমরা তীর চিহ্ন দিয়ে এভাবে দেখাবো। তারপর +3, এটা কিন্তু +3 মানে আমরা বিন্দু এতক্ষণ পর্যন্ত পেয়েছি 5, এখানে কিন্তু আমরা কোনো বোল্ড করব না, জাস্ট এমনি জাস্ট মনে মনে ধরে রাখবো 5 বিন্দুটা। এবারে যে -5 বিন্দু থেকে +3 যেহেতু, তার মানে 3 ধাপ ডান দিকে আসবে। প্লাস মানে হচ্ছে ডান দিকে যাওয়া, সংখ্যা রেখায় প্লাস বলা মানেই ওই যে অবস্থানে থাকবে ওই অবস্থান থেকে ডানে যাওয়া, মাইনাস বলা মানে যে অবস্থানে থাকবে এখান থেকে বামে যাওয়া। তাহলে +3 মানে হচ্ছে এখান থেকে আবার উল্টা মানে ডান পাশে আসবে 3 ধাপ। 3 ধাপ ডানে আসা মানে 1 ধাপ হচ্ছে 4, 2 ধাপ হচ্ছে -3, 3 ধাপ হচ্ছে -2, মানে প্রথম ধাপটা হচ্ছে 4 বলতে -4 আর কি। তাহলে -2, এই যে -2 এর এখানে হচ্ছে 3 ধাপ আসা, তাহলে 3 ধাপ উল্টা আসবো আমরা। তাহলে এখানে উপরে আবার আমরা চাইলে এখান থেকে একটা এই 3 ধাপ উল্টা আসাটা, মানে প্রথমত আমরা এদিক থেকে এদিকে গিয়েছিলাম, আবার 3 ধাপ হচ্ছে বাম থেকে ডানে আসবো এবং বিন্দু পাচ্ছি কোনটা আমরা, যে -2, যে -2 হবে যে আমাদের আনসার। এবং ব্যাখ্যাটা দেখো, সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমত 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছায়, তারপর -5 বিন্দুর ডান দিকে 3 ধাপ অতিক্রম করে এবং -2 বিন্দুতে পৌঁছায়। তাহলে -2 হবে যে আনসার। এবং এটা কিভাবে লিখবে দেখো, যে এইভাবে একবার সাজিয়ে লিখবে, ঠিক আছে, মূল বিয়োগফল যোগফলটা এভাবে একবার সাজিয়ে লিখবে। তাহলে উপরের আলোচনা থেকে আমরা দুইটা বিষয় বুঝতে পারি, ঠিক আছে। সেই দুইটা বিষয় কি, এই দুইটা বিষয় জাস্ট বুঝলেই হবে, কথাগুলো মুখস্থ করতে হবে না, বোঝা মানে এমনিতেই মুখস্থ হয়ে যাওয়া। দেখো, যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগ হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে বড় হবে। কি বলেছে, পূর্ণ সংখ্যার সাথে কোনো পূর্ণ সংখ্যার সাথে আরেকটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি যোগ করা হয় তাহলে অবশ্যই যোগফলটা ওই পূর্ণ সংখ্যার চাইতে আরও বেশি বড় হবে, ঠিক আছে। যেমন এই যে 5 + 3, ঠিক আছে, 5 + 3 মানে হচ্ছে কত, 8। এই 8টা কিন্তু ওই পূর্ণ সংখ্যা 5-এর চাইতে কিন্তু অনেক বড়, এটাই বোঝাচ্ছে। আবার দেখো, যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে ছোট হবে। যেমন মনে করো যে 5, সরাসরি 5 থেকে যদি আমরা 5 থেকে যদি -3 যদি যোগ করি, 5-এর সাথে -3 যোগ করা, তাহলে 5 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সাথে যদি একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা মনে করো -3 যদি যোগ করি, তাহলে কত হবে, অবশ্যই যোগফলটা ওই যে -3 যোগ করার ফলে যোগফলটা অবশ্যই 5-এর সাথে ধনাত্মক পূর্ণ সংখ্যা 5-এর চাইতে অনেক ছোট হবে, এটাই বলেছে। হ্যাঁ, আশা করি দুইটা কথা তোমরা বুঝে একটু বোঝার চেষ্টা করবে, শুধু মুখ দিয়ে পড়লে হবে না, যেগুলো পড়ছো এখানে এগুলো একটু কল্পনা করবে, মানে বোঝার চেষ্টা করবে, তখন দেখবো যে বিষয়গুলো একদম ইজিলি তোমরা বুঝে যাবে। এই উপরে আমরা যে ক, খ, গ, ঘতে যে 4টা প্রশ্ন সমাধান করলাম, এই 4টা প্রশ্ন বুঝে থাকলে অবশ্যই এই দুইটা প্রশ্ন পয়েন্ট তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবার পরবর্তী পেজে কি আছে দেখো, হ্যাঁ পরবর্তী পেজে, আচ্ছা এখানে একটা বিষয় দিয়ে দেখো, এখন দুইটি পূর্ণ সংখ্যা যে 3 ও -3, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যোগফল নির্ণয় করি। প্রথমে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে, আচ্ছা যোগফলটা আমরা নির্ণয় করতে পারি, তাহলে 3 এবং -3 এই যে যোগফল নির্ণয় করলে ফলাফলটা কি হবে, 0 হবে। কেন, 0 থেকে, যে প্রথমত 3 মানে হচ্ছে 0 থেকে 3-তে যাব আমরা, এই 3 ধাপ এখানে আসলাম, আবার -3 মানে ওই অবস্থান থেকে আবার 3 ধাপ বামে, তার মানে কিন্তু আমরা ওই যে বিন্দু থেকে শুরু করেছিলাম 0তেই চলে আসলাম। তাহলে 3 এবং -3 এর যোগফল হচ্ছে কত, 0, ঠিক আছে। তার মানে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে ওই একই সংখ্যাটির যদি ঋণাত্মক সংখ্যা যদি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করি তাহলে ফলাফল 0 আসবে। হ্যাঁ, এবং 3 এর বিপরীত সংখ্যা বলা হচ্ছে কি, 3 এর বিপরীত ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -3। হ্যাঁ, কথাটা এখানে একটু পরে আসবে, তোমরা এই যে দেখো এটা তো কিভাবে করলো, এটা যোগফল 0, এটা এতটুকু পেলা। এবার এই যে এখানে মূল পয়েন্টটা হচ্ছে বোল্ড করে যেটা দিয়েছে, এটা দেখো, -3 কে +3 এর যোগাত্মক বিপরীত এবং +3 কে -3 এর যোগাত্মক বিপরীত বলা হয়। তার মানে +3 এর বিপরীত হচ্ছে -3, -3 এর বিপরীত হচ্ছে +3। ঠিক একইভাবে -5 এর বিপরীত হচ্ছে +5, +5 এর বিপরীত হচ্ছে -5, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই যে 1, 2, এখানে 1 নম্বরে কি দিয়েছে দেখো, কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। এই যে একটা আমি মুখে অনেকগুলো বলে দিচ্ছি, দেখো -3 +3 তো প্রশ্নে বইতে বললো, আরও যদি বলি আমরা +5 -5, -7 +7, বা মনে করো +10 -10, +11 -11, +15 -15, ঠিক আছে। এরকম
ঠিক আছে, -9 +9, একটা আরেকটা হচ্ছে যোগাত্মক বিপরীত সংখ্যা। ঠিক আছে, মানে +7 এর বিপরীত হচ্ছে মাইনাস, মানে +7 এর যোগাত্মক বিপরীত হচ্ছে কি -7, আবার -7 এর বিপরীত হচ্ছে কি +7, যেটা এখানে বলেছে যে -3 কে +3 এর যোগাত্মক বিপরীত এবং +3 কে -3 এর যোগাত্মক বিপরীত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা এখানে লিখতেও পারবে। এবার সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করে, এগুলো তোমাদের বাড়ির কাজ রইলো। এই 2 নাম্বারটা আমি করে দিচ্ছি না, এটা আশা করি তোমরা উপরে যে আমরা কত পৃষ্ঠা, এর আগের পৃষ্ঠায় যে আমরা ক খ গ ঘ 4টা অঙ্ক করলাম, ঠিক এগুলার মতো করে তোমরা এগুলো পারবে। যেমন আমি এগুলো মুখে মুখে বলে দিই, দেখো -2, প্রথমত আমরা সংখ্যা রেখায় 0 থেকে 2 ধাপ বামে আসব, তারপর +6 2 ধাপ বামে আসার পর ঠিক ওইখান থেকে আমরা 6 ধাপ ডানে আসব। 6 ধাপ ডানে আসলে যে পয়েন্টটা পাবো, যে বিন্দুটা পাবো, ওটাই হবে যে আমাদের আনসার, এবং এটার আনসার হবে যে 4, এটার আনসার হবে কত +4 হবে আনসার। এই খ নাম্বারটা কিভাবে করবে, প্রথমত -6, তার মানে 0 থেকে প্রথমত আমরা 6 ধাপ বামে আসব, বামে আসার পর এখানে থামবো, থামার পর যেহেতু +2, তার মানে ওই যে -6 এ থামলাম, ওই -6 থেকে 2 ধাপ ডানে আসবো, তাহলে 2 ধাপ ডানে আসলে কত পাবো আমরা 2 ধাপ বামে আসলে ডানে আসলে আমরা পাবো যে -4ই হবে যে আমাদের আনসার। এটা হবে যে প্রথমত আমরা 9 ধাপ বামে আসবো, 9 ধাপ বামে এসে যে বিন্দুটা পেলাম ওইখান থেকে আবার 6 ধাপ ডানে আসবো, 6 ধাপ ডানে এসে যেটা পাবো এটাই হবে যে আনসার। এইভাবে তোমরা প্রত্যেকটা করতে পারবে এবং প্রথমত সংখ্যা রেখা আঁকবে, সংখ্যা রেখা আঁকার পর একটু ব্যাখ্যা দিবে। ব্যাখ্যা কিভাবে দিতে হয়, উপরে যে আমরা ক খ গ ঘ 4টা অঙ্ক করেছিলাম, ওগুলাতে ব্যাখ্যা তোমরা আশা করি পেয়ে গিয়েছো এবং ওইভাবে তোমরা এগুলার ব্যাখ্যা দিবে। এই ছিল 2 নাম্বারের আলোচনা। এবার আমরা নিচে গিয়ে আর কি আছে দেখি। হ্যাঁ দেখো, এই ধরনের আরও 2টি প্রশ্ন তৈরি করো এবং নিচ থেকে সংখ্যা রেখা ব্যবহার করে সমাধান করো। তোমাদেরকে এবার নিচ থেকে 2টা প্রশ্ন বানাতে বলছে নিচ থেকে, এবং সমাধানও করতে বলছে নিজে নিজে। আশা করি তোমরা এগুলো করতে পারবে। এবার 2 এর বেশি পূর্ণ সংখ্যার যোগফল, হ্যাঁ 2 এর বেশি পূর্ণ সংখ্যার যোগফল নিয়ে আমি পরবর্তী পর্বে আলোচনা করব। আশা করি তোমরা এই পর্বে তোমরা খুব ভালোভাবে যে বিষয়গুলো আলোচনা করলাম খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমি এই যে 2 এর বেশি পূর্ণ সংখ্যার যোগফল নিয়ে আলোচনা করবো, এটাও কিন্তু একদম ইজি। ঠিক আছে, যেটা তোমরা পরবর্তী পর্বে দেখতে পাবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।